আজকে আমি লেকচার দিব অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট বা AWA সেকশনের উপর। জিআরইর এটি তৃতীয় সেকশন, ভার্বাল এবং কোয়ান্টের পর। আজকের লেকচারে প্রথমে আমি AWA সেকশনের উপর বেসিক আইডিয়া দিব, তারপর আমি AWA সেকশনের ইম্পর্টেন্স নিয়ে ডিসকাস করব এবং কিছু মিসকনসেপশন আছে যেগুলো আমি ক্লিয়ার করব। তারপর AWA সেকশনের টাস্ক 1 অ্যানালাইজ অ্যান ইস্যু, সেটা নিয়ে আমি আলোচনা করব। তারপর টাস্ক 2 হচ্ছে অ্যানালাইজ অ্যান আর্গুমেন্ট, সেটাও আমি বিশদভাবে আলোচনা করব এবং শেষে আমি জেনারেল গাইডলাইন এবং প্রিপারেশন পলিসি নিয়ে কিছু ডিসকাশন করব। প্রথমে আমি আলোচনা করব AWA সেকশনের বেসিক আইডিয়া নিয়ে। ইন্ট্রোডাকশন টু AWA সেকশন বা AWA সেকশনের কোশ্চেন স্ট্রাকচার কেমন হয় এবং কিভাবে আমরা স্কোরিং করা হয় AWA সেকশনে, সেটা এখানে আলোচনা করব। AWA সেকশন আসলে আমরা শুরুতে যা ভাবতে পারি যে এখানে হয়তো আমাদের রাইটিং স্কিল বা ল্যাঙ্গুয়েজ স্কিল, গ্রামাটিক্যাল নলেজ এগুলা বোধ হয় টেস্ট করা হয়, আসলে তা নয়। অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আসলে আমাদের মূলত টেস্ট করা হয় হচ্ছে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালিটিক্যাল রাইটিং স্কিলস। অ্যানালিটিক্যাল রাইটিং বলতে বোঝাচ্ছি যে আমাদের একটা কমপ্লেক্স আইডিয়া দেওয়া থাকবে, আমরা সেটাকে কীভাবে সাপোর্ট করতে পারি, সেই আইডিয়াটাকে কীভাবে আমরা ডেভেলপ করতে পারি সেটা টেস্ট করা হবে। তারপর একটা আর্গুমেন্ট দেওয়া থাকে, সেই আর্গুমেন্টকে আমরা কীভাবে ইভ্যালুয়েট করব, সেটার কীভাবে ফ্লস বের করব, এটার উপর কিছু মার্কস থাকে। এবং সর্বোপরি দেখা হয় যে আমরা একটা কোহেরেন্ট এবং ফোকাস ডিসকাশন সাস্টেন বা কন্টিনিউ করতে পারি নাকি। যদি ইটিএসের দাবি যে AWA সেকশন স্পেসিফিক কোনো কন্টেন্ট নলেজ বা যেই টপিক দেওয়া আছে সেটার উপর কোনো টেস্ট নেওয়া হয় না, কিন্তু বাস্তবে আসলে এটা অ্যাবসলিউটলি কারেক্ট না। কারণ কোনো একটা প্রশ্ন দেওয়া হলো এবং সেটা সম্পর্কে যদি আমাদের একেবারে আইডিয়া না থাকে, তাহলে আসলে আমাদের ভালো স্কোর পাওয়ার মতো লেখা একেবারেই অসম্ভব। অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আমাদের দুইটা টাস্ক থাকে। প্রথম টাস্ক হচ্ছে অ্যানালাইজ অ্যান ইস্যু এবং দ্বিতীয় টাস্ক হচ্ছে অ্যানালাইজ অ্যান আর্গুমেন্ট। দুইটা টাস্কই মোট 30 মিনিট করে সময় দেওয়া হয়, সুতরাং টোটাল অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আমাদের 1 ঘন্টা সময় দেওয়া হয়। এবং অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন হচ্ছে আমাদের জিআরইর প্রথম সেকশন, অর্থাৎ ভার্বাল এবং কোয়ান্টের আগেও আমাদের AWA সেকশন কমপ্লিট হয়ে যায়। সুতরাং তখন আমাদের মাথা ফ্রেশ থাকে এবং AWA সেকশনে আমাদের অনেক ভালো স্কোর করা উচিত, কিন্তু বাস্তবে তা হয় না। কেননা AWA সেকশন নিয়ে আসলে আমরা বেশিরভাগ মানুষই অত চিন্তিত থাকি না, অত প্র্যাকটিস করি না এবং সুতরাং স্কোরটা আমাদের বিলয় হয়ে যায়। অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আসলে আমাদের স্কোরিং সিস্টেমটাও ভার্বাল এবং কোয়ান্টের চেয়ে একটু ডিফারেন্ট। আমাদের অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে স্কোর করা হয় 0 থেকে 6 এর মাঝে এবং আমাদের স্কোর ইনক্রিজ হয় 0.5 করে। প্রতিটা রেসপন্স আমাদের হোলিস্টিক্যালি মার্ক করা হয়। হোলিস্টিক্যালি মিনস আমাদের অ্যাজ এ হোল রেসপন্সটাকে মার্ক করা হয়, রেসপন্সটাকে আলাদা কোনো কয়েকটা টাস্ক হিসেবে দেখা হয় না। সুতরাং একটা কোশ্চেনে হয়তো 3-4টা ভাগ থাকতে পারে, 3-4টা টাস্ক দিতে পারে, কিন্তু সেগুলোর মার্কস আসলে আমাদের টোটালি করা হয়। এবং আরেকটা যেটা হচ্ছে যে আমাদের যে দুইটা টাস্ক আছে, অ্যানালাইজ অ্যান ইস্যু এবং অ্যানালাইজ অ্যান আর্গুমেন্ট, দুইটা টাস্কে আমাদের আলাদাভাবে স্কোর করা হয় এবং সেই দুইটা স্কোরে অ্যাভারেজ নিয়ে শেষে টোটাল একটা স্কোর দাঁড়ানো হয়। আমরা যদি পার্সেন্টাইল স্কোর দেখি বা পার্সেন্টাইল চার্ট দেখি, যেটা হচ্ছে অগাস্ট 2011-এর, তাহলে আমরা দেখব যে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আমাদের পার্সেন্টাইলের দিক থেকে শুরুর দিকে 0.5 থেকে 3 পর্যন্ত একেবারেই কম। যেমন 3 পেলে আমাদের পার্সেন্টেজ স্কোর হচ্ছে 11%, যেটা আসলে খুবই কম। 3.5 পেলে আমাদের হচ্ছে 30% এবং এভাবে বাড়তে থেকে 4.5-এ 73% এবং 6 পেলে আমাদের 99%। তো আমাদের মোটামুটি যদি স্কোরটাকে একটা ডিসেন্ট পার্সেন্টাইল দিতে হয়, তাহলে আসলে আমাদের 3.5 থেকে 4.5 অন্তত পেতে হবে। এর চেয়ে বেশি পেলে অবশ্যই আরও ভালো, চমৎকার। তবে এর চেয়ে কম পেলে ব্যাপারটা একেবারেই আতঙ্কজনক বা অনেক ক্ষেত্রে আর কি আমাদের জন্য লাভজনক হবে না। যেমন 2.5 বা এর নিচে পেলে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে ভালো ফান্ডিং করা বা কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে ফান্ডিং লাভ করা। জেনারেলি নেটিভ ইংলিশ স্পিকারদের AWA সেকশনের স্কোর খুব ভালো হয় এবং এশিয়ানস যেমন ইন্ডিয়ান, চাইনিজ, বাংলাদেশের স্কোর খুব একটা ভালো হয় না। তো
যত ইউনিভার্সিটি আছে এবং যত গ্র্যাজুয়েট ডিপার্টমেন্টস আছে তারা আসলে অ্যানালিটিক্যাল রাইটিং স্কোর যেটা আছে সেটাকে ইভালুয়েট করার সময় এই জিনিসটা মাথায় রাখে। সুতরাং আমাদের কোনো একটা এশিয়ানের স্কোর যদি 4.5 হয় তাহলে সেটা একটা নেটিভ স্পিকারের ধরেন 5.5 এর সাথে তুলনাযোগ্য। এডাব্লিউ সেকশন আসলে স্কোরিং করে কারা, এই প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে বলতে হবে যে স্কোরিং করার জন্য ইটিএস যোগ্য লোকদেরই নিয়ে আসে। জেনারেলি বিভিন্ন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এবং বিভিন্ন একাডেমিক ফিল্ডের ফ্যাকাল্টি, তারপর এদেরকে ট্রেন করা হয় স্পেশালি এডাব্লিউ সেকশনে স্কোরিং করার জন্য। তারপর বিভিন্ন স্ট্রিনজেন্ট জিআরই কোয়ালিফাইং টেস্ট দেওয়া হয় যেন টেস্ট করা যায় যে এই প্রফেসর বা যে ফ্যাকাল্টিগুলোকে নিয়ে আসা হচ্ছে এরা আসলে নিরপেক্ষভাবে স্কোর করতে পারে। জিআরইতে একটা রেসপন্স স্কোর করার জন্য প্রথমে যেটা করা হয় যে সেই রেসপন্সকে র্যান্ডমলি আমাদের রিডার্সদের কাছে ডিস্ট্রিবিউট করা হয় এবং যে টেস্ট টেকার আছে, যে পরীক্ষার্থী আছে, তার সকল ইনফরমেশন রিডারের কাছ থেকে লুকানো হয়। দ্বিতীয় স্টেজে আমাদের প্রত্যেকটা রিডার এক একটা রেসপন্সকে স্কোর করবে। তো একটা রেসপন্স আসলে দুইটা রিডার স্কোর করে এবং একটা রিডার যায় না যে এই রেসপন্সে অন্য রিডার কি স্কোর করেছে। তৃতীয় স্টেজে এসে যেই দুইজন রিডার একটা রেসপন্সকে স্কোর করলো সেই মার্ক দুটাকে ইভালুয়েট করা হয়। যদি দেখা যায় যে মার্কস দুইটা কাছাকাছি যেমন 3 এবং 3.5 তাহলে এই দুইটার অ্যাভারেজ করে ফাইনাল স্কোর দেওয়া হয়। কিন্তু যদি দেখা যায় যে মার্কস হচ্ছে 3, একজন দিল 3 এবং একজন দিল 5, তখন আরেকজন থার্ড রিডার আনা হয় যে মার্কস করে এবং তাদের অ্যাভারেজটা ফাইনাল স্কোর হিসেবে বিবেচনা করা হয়। এভাবে প্রত্যেকটা রেসপন্স অর্থাৎ টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাই স্কোর করা হয় এবং স্টেজ 4-এ এসে এই দুইটা যে স্কোর আছে দুইটা সেকশনে তাদেরকে নিয়ে একটা অ্যাভারেজ করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে জিআরইতে যে স্কোরিং সিস্টেম সেটা যথেষ্ট অথেন্টিকেটেড এবং আমাদের আসলে এটা নিয়ে কমপ্লেন করার কিছু নেই। এখন আমি ডিসকাস করব অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের ইম্পর্টেন্স নিয়ে, অর্থাৎ কেন আমরা এখানে আছি, কেন আমরা এই ভিডিওটা দেখছি, কেন আমরা এডাব্লিউ সেকশনের উপর একটা আলাদা লেকচার রাখছি, এবং সাথে আমি চেষ্টা করব কিছু মিসকনসেপশন এডাব্লিউ সেকশন রিলেটেড সেগুলো ক্লিয়ার করার জন্য। এখন পর্যন্ত আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং চারপাশে দেখে যা মনে হয়েছে যে এডাব্লিউ সেকশনের আসলে স্কোর খারাপ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা এডাব্লিউ সেকশনকে অতটা ইম্পর্টেন্স দিই না, বা ভার্বাল বা কোয়ান্টি যতটা ভালো করার ইচ্ছে থাকে এডাব্লিউ সেকশনে অতটা এফোর্ট বা ভালো করার ইচ্ছা আমাদের থাকে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জেনারেলি এডাব্লিউ সেকশনে ভালো করাটা ভার্বাল বা কোয়ান্টে ভালো করা হচ্ছে ইজিয়ার, অর্থাৎ আমাদের এটার জন্য প্রস্তুত হতে এফোর্টটা দিতে হবে অনেক কম। প্রথমেই বলে নিই যে আমাদের আসলে এডাব্লিউ সেকশন নিয়ে কি ওয়ারি করতে হবে। একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতেই তো আমরা আসলে বিদেশে যেতে চাই এবং সেই জন্যই আমরা জিআরই দিচ্ছি। সুতরাং আমাদের জানতে হবে যে আসলে একটা গ্র্যাজুয়েট স্টুডেন্ট করে কি। একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টের আসলে অনেক ফর্মাল রাইটিংস করতে হয়, যেমন তার জার্নাল বা কনফারেন্স পেপার তো থাকতেই হবে, থিসিস ডিসার্টেশন সেখানে লিখতে হবে, তারপর রিসার্চের জন্য প্রপোজাল দিতে হবে বিভিন্ন। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েট স্টুডেন্ট আসলে অনেক লেখালেখি করা লাগবে এবং একজন বুয়েটের প্রফেসরের মতে রিসার্চের 3টা স্টেপস আছে। প্রথমে আমাদের একটা প্রবলেমকে ফর্মুলেট করতে হবে, সেই প্রবলেমের সলিউশন বের করতে হবে এবং লাস্ট স্টেপ হচ্ছে সেই প্রবলেম এবং তার যে সলিউশন বের করা হয়েছে সেটাকে অন্যদের সামনে প্রেজেন্ট করতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই 3টা স্টেপের মধ্যে আসলে সবচেয়ে কঠিনটা হচ্ছে 3 নাম্বার স্টেপ, এবং 3 নাম্বার স্টেপ ভালো হলে অনেক সময় প্রথম 2 স্টেপে একটা দুটো ছোট মিস্টেকস বা লুপ হোলস আসলে কাভার আপ করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটস লাইফে বা রিসার্চের ক্ষেত্রে রাইটিংয়ের অনেক গুরুত্ব আছে। সুতরাং অবশ্যই প্রফেসররা চাবে যে তারা যেসব স্টুডেন্টকে ফান্ডিং দিয়ে নিজেদের ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছে অন্তত যেন তারা ভালো করে লিখতে পারে এবং নিজেদের আইডিয়াকে প্রেজেন্ট করতে পারে। তো দেখা যায় যে প্রফেসর এবং অ্যাডমিশন কমিটি এডাব্লিউএস স্কোরের উপর খুব কেয়ারফুলি রিভিউ করে বেশিরভাগ ক্ষেত্রে। তো জেনারেলি দেখা যায় যে যদি আমাদের একটা অ্যাপ্লিকেন্টের এডাব্লিউএস স্কোর খুবই কম হয়, যেমন
2.5 এর নিচে, তাহলে দেখা যায় যে আসলে তার সম্পর্কে অতটা ভালো আইডিয়া তারা করে না। অনেক টপ ইউনিভার্সিটি আছে যারা এডাব্লিউএস স্কোরের উপর স্পেশাল এমফেসিস দেয়, এবং কখনো দুটো অ্যাপ্লিকেন্ট যদি এমন হয় যে ওদের মধ্যে কোনো ডিফারেন্স করতে পারতেছে না, তখন জিআরই স্কোর বা অনেক সময় পার্টিকুলারলি এডাব্লিউএস স্কোরকে একটা টাই ব্রেক হিসেবে ইউজ করা হয়। কিছু কিছু সাবজেক্ট আছে যেমন জার্নালিজম, হিস্ট্রি, এগুলাই মানে খুব ভালো অ্যানালিটিক্যাল রাইটিং স্কোর থাকা লাগে। এছাড়াও আমরা যারা নেটিভ ইংলিশ স্পিকিং না, অর্থাৎ আমরা যারা অন্য মাতৃভাষার লোক, তাদের জন্য এডাব্লিউএস স্কোরটা খুবই ইম্পর্টেন্ট। কেননা তাহলে তারা বুঝতে পারবে যে ইংলিশে অন্তত রাইটিং বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেন্টের অত সমস্যা নেই। ইটিএস এর মতে বা রিসার্চ করে ইটিএস দেখেছে যে অ্যানালিটিক্যাল রাইটিংয়ে যে স্কোর থাকে এবং বাস্তবে গ্র্যাজুয়েট লাইফে যে রাইটিং যে স্কিল থাকে, সেই দুইটার কোরিলেশন আসলে পার্সোনাল স্টেটমেন্টের চেয়েও বেশি। অর্থাৎ পার্সোনাল স্টেটমেন্ট ভালো রেখার চেয়েও একটা গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেন্টের এডাব্লিউ স্কোরটা বেশি ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে। এটা ইটিএস এর মতে, যদিও সব ইউনিভার্সিটি আসলে এটা ফলো করে না। তবে আমাদের বুঝতে হবে যে ধীরে ধীরে যেহেতু সব কিছু কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, সুতরাং এডাব্লিউএস সেকশনে একটা ভালো স্কোর করা আসলে খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমার মতে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন আসলে ভার্বাল এবং কোয়ান্ট এর সমপর্যায়ের ইম্পর্টেন্ট একটা সেকশন। এখন অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন সম্পর্কে আমাদের কিছু মিসকনসেপশন আছে। যেমন প্রথম মিসকনসেপশন হচ্ছে যে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন আসলে আমাদের অ্যাডমিশনের জন্য অতটা ইম্পর্টেন্ট না। কথাটা আসলে সব ক্ষেত্রে সঠিক নয়, উল্টো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল। যেমন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে কাট অফ স্কোর থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্কোরের নিচে পেলে সেসব অ্যাপ্লিকেন্টকে ওরা রিভিউ করে না বা বাদ দিয়ে দেয়। যেমন রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট, একটা রিনাউন্ড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি ইউএসের, যেটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই টপ 50 র্যাঙ্কিংয়ে আছে ইউএস নিউজে। সেই ইউনিভার্সিটির এডাব্লিউএ স্কোর কাট অফ স্কোর হচ্ছে 4, এবং এর নিচে জেনারেলি যদি কোনো অ্যাপ্লিকেন্ট পায় তারা তাদেরকে অ্যাডমিশনে বিবেচনাই করে না। মিসকনসেপশন 2, যে আমাদের এডাব্লিউএ বা অ্যানালিটিক্যাল রাইটিংয়ের জন্য অতটা সিগনিফিকেন্ট প্রিপারেশন দরকার হয় না, অনেক সময় আমাদের একদিনই যথেষ্ট। এটা একটা ভুল কথা, কেননা যদি আমরা সুপারম্যান, ব্যাটম্যান বা স্পাইডারম্যান না হয়ে থাকি, তাহলে বা ইংলিশে যদি আমরা একেবারে জেকে রোলিং বা এই টাইপের বস টাইপের কেউ যদি না হয়ে থাকি, তাহলে আমাদের জন্য আসলে একদিনের প্রিপারেশনে এডাব্লিউ সেকশনে অ্যাবোভ 3.5 বা এর চেয়ে ভালো স্কোর করা একেবারেই অসম্ভব। আমাদের যদি ইংলিশে যদি আমরা বিশেষ করে যারা দুর্বল, তাদেরকে অন্তত 3 থেকে 7 দিন বা তারও বেশি সময় এই সেকশনের উপর দিতে হবে। এবং যারা ইংলিশে মোটামুটি ভালো এবং ছোটকাল থেকে গ্রামাটিক্যালি স্ট্রং, তাদের হয়তো আর একটু কম সময় দিলেই হবে, অর্থাৎ শুধু 3 দিন দিলে হয়তো হয়ে যাবে। আরেকটি মিসকনসেপশন হচ্ছে যে এর অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনে আমাদের গ্রামাটিক্যালি অ্যাকুরেট কিছু লেখা লাগবে না, অর্থাৎ অনেক বানান ভুল বা গ্রামাটিক্যাল ভুল থাকলেও আমাদের স্কোর আসলে যা আসা তাই আসবে। আসলে ব্যাপারটা অতটা সত্য না, যদিও অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনটা আসলে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট না, কিন্তু তাই বলে আমরা যদি সিলি মিস্টেক্স এবং ছোটোখাটো এবং মানে খুবই হাস্যকর এবং বেসিক লেভেলের গ্রামাটিক্যাল ভুল যদি করে থাকি, তাহলে সেটা আসলে আমাদের যে লেখা আছে সেটার ক্লিয়ারিটিকে খুবই রিডিউস করে দিবে, এবং যে রিডার সে খুব ইরিটেট ফিল করবে, এবং দিন শেষে চাক আর না চাক সেটা আমাদের স্কোরে একটা নেগেটিভ ইফেক্ট ফেলবেই। সুতরাং আমরা হয়তো গ্রামারের ব্যাপারে একেবারে হাই লেভেলের কনসার্ন না থাকলেও এডাব্লিউ সেকশন লেখার সময় আসলে আমাদের অন্তত একটু এনশিওর করতে হবে যেন আমাদের মিনিমাম গ্রামাটিক্যাল সিলি মিস্টেক্সগুলো যেন অ্যাভয়েড করতে পারি।